কেবিএস এবং এনবিএস এর আপনাদের যে টায়ার 2 এক্সাম হতে চলেছে, তো সেই টায়ার 2 এক্সামে আমাদের বাংলা ভাষায় সিলেবাস কি রয়েছে এবং কোন কোন টপিক থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং বিগত বছরে কোন কোন টপিক থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল টায়ার 2 যেটা কেবিএস এবং এনবিএস এক্সামে। তো আজকে মূলত আমি সম্পূর্ণ সিলেবাস দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ সিলেবাসটা যদি ভালো করে জেনে নিন তাহলে আপনি এই সিলেবাস অনুযায়ী যদি আপনি পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনার রেজাল্ট ভালো হবে। তো চলুন আমরা প্রথমে আমরা ডাইরেক্ট সরাসরি আমরা সিলেবাসের যে বিষয়গুলো আছে সবগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে রয়েছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস। ইতিহাসে দেখুন প্রাচীন এবং মধ্যযুগ থেকে আমাদের প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, যেমন চর্যাপদ, তারপর আমাদের রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, তারপর অনুবাদ সাহিত্য বা অনুবাদ কাব্য যাকে বলা হয়, চৈতন্য জীবনী কাব্য বা আরাকান রাজসভায় যে কবি এবং কাব্য যে রয়েছে, শাক্ত পদাবলী, ময়মনসিংহ গীতিকা, তারপর গাউল গান। এই টপিকগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে এবং কী ধরনের প্রশ্ন আসে যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশনে দেখি তাহলে দেখা গেছে যেখানে বিভিন্ন রচয়িতার পরিচয়, যে কাব্য রচয়িতা রয়েছেন তাদের পরিচয় সম্বন্ধে প্রশ্ন এসেছিল, তারপর কে কোন গ্রন্থ বানিয়েছিলেন, গ্রন্থের নাম কি বা গ্রন্থ কখন প্রকাশ হয়েছিল, এই ধরনের প্রশ্ন এসেছিল, বা এই রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট কি বা তার গুরুত্ব কি, এই ধরনের প্রশ্ন দেখা যায়, বা এই কাব্যের মূল বিষয়বস্তু কি ছিল এবং কাব্যের বৈশিষ্ট্য কি ছিল। এই সবগুলা বিষয় আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন এবং মধ্যযুগ থেকে। এবার আমরা যাই আধুনিক যুগে, যদি যাই তো আধুনিক যুগে বিশেষ করে আমাদের 19 থেকে 20 শতকের মধ্যে যে আধুনিক যুগের যে কবি সাহিত্যিক যারা রয়েছেন তাদের থেকে আমাদের প্রশ্ন আসে। যেমন গদ্য বা প্রবন্ধ সাহিত্য থেকে যদি দেখি, গদ্য সাহিত্য কিংবা প্রবন্ধ সাহিত্য যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখব নবজাগরণের সংক্ষিপ্ত ইতিহাস, বাংলার সমাজ এবং সাহিত্যে তার কি প্রভাব পড়েছিল, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর প্রমথ চৌধুরী। বিশেষ করে এই কবিদের আমাদের যে গদ্য থেকে আমাদের এই কবিদের থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তারপর হচ্ছে কাব্য সাহিত্য, যদি আমরা কাব্য বা কবিতার ক্ষেত্রে যদি যাই তখন আমরা দেখব মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাশ এবং সুভাষ মুখোপাধ্যায়। এই টপিকগুলা প্রবন্ধ সাহিত্য এবং গদ্য সাহিত্য, এই যে জিনিসগুলা রয়েছে এইগুলা সবগুলা হচ্ছে আধুনিক যুগের কবি বা কাব্য। ক্লিয়ার? তারপর দেখুন উপন্যাস বা ছোট গল্প থেকে যদি আমরা দেখি কোন কোন টপিক থেকে আসবে, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস বা ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, তারপর বনফুল, এরা কিন্তু অনেক ছোট গল্প বা উপন্যাস লিখেছিলেন। এখান থেকে প্রশ্ন আসবে। নাটক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষিরিত প্রসাদ বিদ্যা বিনোদ, তারপর বিজন ভট্টাচার্য এবং উৎপল দত্ত। এখান থেকে বিশেষ করে আমরা গুরুত্বপূর্ণ রচনা বা তার যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ রচনা কি, বা এই যে কোনো একটা নাটকের নাম দিয়ে দেবে, যে কোনো একটা উপন্যাসের নাম দিয়ে দেবে, দিয়ে বলবে এটা লেখকের নাম কি বা এটা প্রকাশ কাল কি, প্রকাশ কালের উপর প্রশ্ন কি, এগুলো আমাদের কিন্তু একটু দেখতে হবে। এইগুলো হচ্ছে উপন্যাস, ছোট গল্প বা নাটক যদি আমরা দেখি তো এইগুলো আমাদের দেখতে হবে। তারপর সাময়িক পত্র, সাময়িক কিচ্ছু কিন্তু আমাদের সিলেবাসে ছাড়েনি ভাই, বহুত সাংঘাতিক সিলেবাস দিয়েছে আমাদের। তো সাময়িক পত্র যদি দেখি তাহলে বাংলা সাহিত্যের আধুনিকীকরণে যে ছাপাখানা রয়েছিল, তারপর সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজ পত্র, কল্লোল পত্রিকা বা পরিচয় পত্রিকা, এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের এই পত্রিকাগুলো, তাই না? এই পত্রিকা থেকে কিন্তু আমরা আগে পড়েছিলাম বিশেষ করে। তো যখন আমরা গ্রাজুয়েশনে ছিলাম বা মাস্টার ডিগ্রিতে ছিলাম তখন কিন্তু আমরা এই সাহিত্য, এই সাময়িক পত্র বা এই কাব্য কবিতাগুলো আমরা পড়েছি। তো এগুলো আমাদের এবার কাজ দেবে, আবার নতুন করে আবার সেটাকে রিভাইজ করতে হবে ভালো করে। তো এগুলা কাল, সীমা, বৈশিষ্ট্য এবং লেখক গোষ্ঠীর সংক্ষিপ্ত বিবরণ, এগুলো আমাদের জানতে হবে। এগুলো হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আসা প্রশ্ন এবং সিলেবাস।
এবার বাংলা ব্যাকরণে কি কি জিনিসগুলো রয়েছে আমাদের দেখতে হবে স্যার। ভাষা এবং উপভাষার মধ্যে যেটা সম্পর্ক, এটা উৎপত্তি নয়, উপভাষা। ভাষা এবং উপভাষার মধ্যে কি সম্পর্ক, ভাষা কি উপভাষা কি, এগুলা দেখতে হবে। সাধু এবং চলিত ভাষা কি, বর্ণ এবং বর্ণ বিশ্লেষণ কি, ধ্বনি পরিবর্তনের নীতি কি, পদ পরিচয় বা পদান্তর মানে কি, প্রকৃতি এবং প্রত্যয়, কারক বিভক্তি এবং অনুসর্গ, সন্ধি এবং ক্রিয়াপদ, তারপর হচ্ছে সমাস, তারপর বাংলার শব্দভাণ্ডার, তারপর গঠন এবং অর্থ অনুসারে আমাদের বাক্য থাকবে, তারপর বাক্য পরিবর্তন যেটা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, বা যদি আমরা গঠন অনুসারে যদি দেখি বা অর্থ অনুসারে দেখি, তা বিভিন্ন আরো 5 প্রকার বাক্য আছে। ঠিক আছে, ক্লিয়ার। প্রবাদ প্রবচন এবং বাগধারা, সন্ধির মধ্যে স্বরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, লিঙ্গ, পুরুষ এবং বচন, অলঙ্কারের মধ্যে বিশেষ করে এই অলঙ্কারগুলো বেশি করে দেখতে হবে, অনুপ্রাস, যমক, শ্লেষ এবং উপমা। ক্লিয়ার। তো বাকিগুলো আপনারা দেখে নেবেন, কিন্তু 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো সর্বশেষে আমি একটা কথা বলে রাখি যে আমাদের এই চ্যানেলে আপনারা এই যে এনবিএস কেবিএস এর টায়ার 2 এর বাংলা ব্যাকরণের অনেকগুলা ক্লাস অলরেডি বানানো আছে। ঠিক আছে, অলরেডি বানানো আছে বাংলা ব্যাকরণের বেশ কিছু ক্লাস। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেব ফ্রি অফ কস্ট। আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন। এই কোর্সে বেশ কয়েকটা ভিডিও থাকবে। এইটা বিশেষ করে আমি টায়ার 1 এর জন্য বানিয়েছিলাম এই ভিডিওগুলো। তো টায়ার 1 এবং টায়ার 2 দুটাই যেহেতু সিলেবাস সেম, তো কনসেপ্ট ইজ পাওয়ার বাই। কনসেপ্টটা যদি ভালো করে দেখে নিন তাহলে অবশ্যই আপনার যথেষ্ট কাজে আসবে। তো এই ভিডিওগুলো আপনারা আরেকবার দেখে নেবেন যারা টায়ার 2 তে চলেছেন, এবং বেশ কয়েকটা টপিক যেমন বর্ণ বিশ্লেষণ বা ধ্বনি পরিবর্তনের নীতি বা প্রকৃতি প্রত্যয়, এগুলো কিন্তু আমাদের দেওয়া হয়নি এখন পর্যন্ত। তো আমরা যেহেতু সিলেবাস আমাদের হাতে চলে আসছে, তো আমরা খুব শিগগিরই আপনাদের জন্য এই গ্রামারের সম্পূর্ণ সিলেবাসটা অন্তত পক্ষে হলেও, আমরা যদি সাহিত্যের ইতিহাসটা যদি কমপ্লিট করতে না পারি কম সময়ের মধ্যে, তবুও আমরা এই গ্রামারের যে সিলেবাস সেটা সম্পূর্ণ আমরা আমাদের এই চ্যানেলে কভার করে দেব। তো যদি আপনারা যদি ক্লাস চান, প্র্যাকটিস প্রিভিয়াস এর কোয়েশ্চন প্র্যাকটিস চান, বা কী ধরনের প্রশ্ন আসে এগুলো দেখতে চান, বা এই ধরনের কন্টিনিউ যদি টপিক ওয়াইজ ক্লাস যদি আপনারা চান আমাদের কাছ থেকে, তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ক্লাস কন্ডাক্ট করার চেষ্টা করব। ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই আমরা সিলেবাস নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আবার খুব শীঘ্রই আবার কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।